পণ্ডিত সুদর্শন দাস। 25 দিন টানা তবলা বাজিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। সুপ্রিয় দর্শক, বাংলা বিউ টিভিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা বিউ টিভির বিশেষ আয়োজন। আজকে আমাদের সাথে একজন স্পেশাল ব্যক্তি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যার নাম ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন, পণ্ডিত সুদর্শন দাস, যিনি একটানা 557 ঘন্টা 11 মিনিট মানে হচ্ছে 25 দিন টানা তবলা বাজিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। সেই ব্যক্তি আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সুদর্শন দাস সাথে। দাদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাদের অনেকে স্বাগতম আমন্ত্রণ করার জন্য। এই সিলেট শহরে এসে খুব ভালো লাগছে। তাই দাদা, আমরা আসলে একটা বিষয় আপনার কাছে জানতে চাবো। এই যে তাল, লয়, তবলা, আসলে আপনি এগুলোর সাথে মানে পরিচয় ঘটলো কিভাবে? পরিচয় করলো, এটা আমার আসলে ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড। মা বাবা দুজনেই সঙ্গীতে অনুরাগী ছিল, প্লাস আমার ভাইরা যারা ছিল ওনারা তবলা, মৃদঙ্গ, কেউ গান করতো, কেউ গিটার করতো। তো ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল গান শেখা। তো মা কী করলো, না গান তো সবাই করে, তুই তবলা শেখ। এই যে তবলার সাথে সম্পৃক্ততা। তাই? আচ্ছা দাদা, এই যে বিশ্ব রেকর্ড করলেন আপনি, আপনি এক টানা মানে 557 ঘন্টা 11 মিনিট তবলা বাজিয়েছেন। আসলে এটা কিভাবে সম্ভব? এছাড়াও আমরা জানি আরও 3টা ক্যাটাগরিতে আপনি বিশ্ব রেকর্ড করেছেন। আর এই গল্পটা আসলে আমাদেরকে একটু জানাবেন যে কিভাবে এটা সম্ভব হলো, বিশ্ব রেকর্ডটা আপনার মাথায় আসলো কিভাবে? অ্যাকচুয়ালি 2009 সালে আমি চেন্নাই গিয়েছিলাম এক সময় প্রোগ্রাম করার জন্য। তো চেন্নাই একটা লোক ছিল, উনি 501 ঘন্টা মৃদঙ্গ বাজিয়েছিল। হ্যাঁ, তো সবাই বলছে কি একজন লোক, তখন উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছে, কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। তো আমার একটু কৌতূহল হলো যে ওনার সাথে একটু মিট করা যায় কি না। হ্যাঁ, তো কী হলো, ওনার কিন্তু চেন্নাই থেকে ওনার বাড়ি হলো ওটি, মানে একটা সুন্দর একটা জায়গা, এটা বহু দূর, বা 280 কিলোমিটার। হ্যাঁ, তো আমি সোর্স লাগিয়েছি, দেখা যাক কীভাবে মিট করা যায়, ওর সাথে কিছু ইন্সপিরেশন পাবো। অ্যাটলিস্ট গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছা তো করতে পারবো না। তো ওনাকে 3 দিন পর একটা তামিলের লোক দিয়ে আমি ওনার এখানে গিয়েছিলাম। তো উনি বলো যে দেখো, এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে তোমাকে নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে, তুমি প্রথমে অ্যাপ্লিকেশনটা করো, এটা করো, ওইটা করো। তো ওনার বহু কিছু ওনার কাছে শিখলাম, জানলাম। জানার পর এটা এসে আমি অ্যাপ্লাই করলাম। তো আমি কোনোদিন ভাবিনি যে আমার অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে। তবে ওয়ার্ল্ড থেকে বহুজন অ্যাপ্লাই করেছিল, 11 জন ব্যক্তি। তো আমাদের 10 জনকে রিফিউজ করেছিল ওরা। যেহেতু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে গেলে যেগুলো লংগেস্ট ম্যারাথন, এগুলো তো আপনাকে ডেমো জমা দিতে হয়। হ্যাঁ, অবশ্যই। ডেমো না দিলে আপনি হেলথ অ্যান্ড সেফটির ব্যাপার আছে। 2 হলো আপনি যদি মারা যান, পঙ্গু হন, তাহলে এইটা অঙ্গহানি হয়, এগুলোর দায়িত্বকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ নেবে না। তো আমি এটার পর সাধনা করেছি যে কীভাবে তবলাটা আমি করতে পারি। তো এটা হলো আমার মূল যাত্রা শুরু ছিল ওখান থেকে। ওর কাছ থেকে ইন্সপিরেশনটা আমি লাভ করেছি। সেটা তো হচ্ছে যে চেন্নাই থেকে ওখানে যে আপনি অ্যাপ্লাই করেছেন। আচ্ছা, বাংলাদেশে আপনার কোথায় জন্ম বা কিভাবে আপনার বেড়ে ওঠা, তারপরে দেশের বাইরে কিভাবে যাওয়া, সেটা আমরা আসলে জানা হয়নি। আচ্ছা, বাংলাদেশে আমার বাড়ি হলো চট্টগ্রাম। আমি ফিরিঙ্গি বাজারে বড় হয়েছি, চট্টগ্রাম শহরে। আমার লেখাপড়া ছিল চট্টগ্রাম শহরে। তারপর এরপর আমার ইন দ্য মিন টাইম আমি তবলা শিখি আলাদুলমন্ত্রী গলা, এটা চট্টগ্রামে। তারপর উচ্চশিক্ষার জন্য এটা চলে যায় শান্তিনিকেতনে, ওখানেই আমার তবলা শেখা হয়। আমার গুরুজি ছিল পণ্ডিত বিজন চ্যাটার্জি। আমি 6 বছর ওখানে কোর্স করেছি, ডিপ্লোমা লাভ করেছি, তবলা বিশারদ। তবলা বিশারদ শব্দটা হলো পণ্ডিত্য। তখন বয়স ছোটো ছিল, সে কারণে তো ওরা তবলা বিশারদ দিয়েছে। যখন বয়স বেশি হয় তো আপনি পণ্ডিত্যটা লিখতে পারবেন ওই সময়। তো ওখান থেকে আসার পর ল করি, ল পাস করি। তবে একটু ইচ্ছা ছিল বাবার মার একটু ব্যারিস্টারি লাভ করার জন্য ইংল্যান্ডে যাওয়ার। তো আমার ইংল্যান্ডে গিয়ে কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানে মানে মিউজিকের এত সোর্স, মানে আই কাম বিলিভ ইট। তো আমি এই ল লেখাপড়েও আমি কিন্তু একটা স্কুলে জব পেয়েছিলাম মিউজিকের উপর, অটিজম বাচ্চার উপর। আচ্ছা আচ্ছা। এটার পর থেকে আমার লাইফটা মানে আস্তে আস্তে খুলে গেল। আমি ওখানে 2004-এ একটি আমাদের একাডেমি ব্রাঞ্চ করি, তবলা অ্যান্ড ঢোল একাডেমি, আমার নিজের নামে। আমি ফাউন্ডার ছিলাম। একটা লোক ছিল, ইংলিশ লোক, টম ওয়াট, লন্ডনে। টম ওয়াট ওর ছেলেকে দিয়ে প্রথমে তবলা কাজ শুরু করে, মানে একটা ছেলে দিয়ে, ওর ছেলে দিয়ে, সাদা,
হ্যাঁ। তো ওরা আমেরিকান লোক আবার, হ্যাঁ। তো বলে তুমি আমার ছেলেকে শেখাও, আমি হবো কো-ফাউন্ডার, তুমি হলো ফাউন্ডার। এইভাবে আমরা যাত্রা শুরু করি। তো বর্তমানে এই মিউজিক নিয়ে ওটা চলা শুরু হয়েছে। বর্তমানে ওখানে 365 স্টুডেন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে, নট তবলা, গিটার, কিবোর্ড, সেতার, তারপর হলো ইন্ডিয়ান মিউজিক, ওয়েস্টার্ন মিউজিক, আপনার কিবোর্ড, পিয়ানো, এগুলোর উপর। তো এইভাবে আমার যাত্রা শুরু হয়েছে। আচ্ছা দাদা, আপনি তো শুধু তবলা বাজিয়ে বিশ্ব রেকর্ড করেননি, এছাড়া আরো 3টি বিষয়ে আপনি বিশ্ব রেকর্ড করেছেন, যেটা আমরা জানি ঢোল, ড্রাম সেট, ড্রামের রোলিং, এগুলোর উপরে। আসলে এইগুলোর বিষয়টা একটু ক্লিয়ার করবেন, আসলে কিভাবে এই প্রসেসটা করেছেন বা এগুলো কয় ঘন্টা করে করে আপনি বিশ্ব রেকর্ড করেছেন? আচ্ছা, বিশ্ব রেকর্ডের যেটা লংগেস্ট ম্যারাথন, এগুলো সবগুলো লংগেস্ট ম্যারাথন। তবলা যেটা ছিল এটা ঘন্টায় 5 মিনিট ব্রেক ছিল, কিন্তু ঘন্টায় 5 মিনিট ব্রেক নিতে পারতাম না, কারণ এই একটি কারণে 5 মিনিটটা হয়ে যেত কি সময় কম। আপনি মনে করেন বাজারে আপনার ওয়াশরুমটা বহুত দূর, এখন আপনি যাওয়া আসা তো আপনার 5 মিনিট চলে গেল, তো আমি ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, তো সেই কারণে আমি কী করতাম, আমি 10 ঘন্টা অথবা 15 ঘন্টা বাজিয়ে ওই 1 মিনিট করে ব্রেকগুলো নিতাম, 1 মিনিট। তো ধরেন আমি 15 ঘন্টা বাজালাম, 5, 15, 75 মিনিট। এখন 75 মিনিটে ওখানে তো আমার সিকিউরিটি আছে, লোক আছে, ক্যামেরাম্যান আছে, আমাদের লোক আছে, ওখানে ঘুমানোর কোনো সিস্টেম নাই। ঘুমোতে গেলে তো আমি উঠতে পারবেন না, এই সিস্টেম। আর ওরা আমাকে বলছে যে দাদা ঘুমাতে পারবেন না, এখন আপনার টাইমিং হয়ে গেছে, রেস্ট করেন, কোনো অসুবিধা নেই। 10 মিনিট আগে বসে যেতাম, যেহেতু আবার ব্রেকগুলো আমরা সেভ করতাম। মনে 75 মিনিট হয়েছে, 75 মিনিটের মধ্যে আমি নিলাম 50 মিনিট, তো 25 মিনিট আমি সেভ করলাম পরবর্তীদের জন্য। এইভাবে সেভ করে কিন্তু আপনাকে করতে হয়েছে। মানে একদিন বাজালাম আমি 20 ঘন্টা, তো 100 মিনিটের মধ্যে আপনার 50 মিনিট খেয়ে ফেললাম, 50 মিনিট রেখে দিলাম, তাহলে 75-এর সাথে 25 মিনিট যোগ হলো, 50 মিনিটও যোগ হলো, তাহলে ব্রেক বাড়তেছে। ও যত ব্রেক আপনি বাজাতে পারেন তত ব্রেক। তো বাজানোটা তো সোজা ছিল, 20 ঘন্টা বাজানো অনবরত, এটা খুব টাফ ছিল। আচ্ছা, এর মধ্যে কি কোনো প্রতিবন্ধকতা ছিল আপনার, যে ওয়ার্ল্ড রেকর্ড করতে গিয়ে কোনো ফাইন্যান্সিয়াল ঝামেলা বা ইনস্ট্রুমেন্টের ভেঙে গেছে, আপনার শারীরিক কোনো অসুস্থতা, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, ডেফিনেটলি প্রতিবন্ধ ছিল। আপনি যখন একটা ভালো রেকর্ড করতে যাবেন তখন আপনার স্পন্সরের অভাব, পৃষ্ঠপোষকতার অভাব, কেউ আসে না, কেউ বলছে এটা ফানি, কেউ বলে নো এ কিছু না, এটা কি বলে দাদা, এরা আপনি বাইরে থেকে লোক নিয়ে আসেন, আমরা টাকা পয়সা পে করবো, মানে গানের লোক। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নাই। তো বাঙালি কিছু, সবাই কেউ এরকম না, হাতের তো 5 আঙ্গুল সমান না, তো কেউ বুঝে না। তো আমি খুব কম বাঙালির কাছ থেকে কিন্তু সাপোর্ট পেয়েছি। বাঙালিরা করেছে না, কম বাঙালির কাছ থেকে পেয়েছে, যারা করেছে কিন্তু তারা রিয়াল ছিল। আর যারা করেনি তারা পরবর্তী এসে সরি চেয়েছে যখন আমি উইনার করেছি। হ্যাঁ, বলছে দাদা বুঝতে পারিনি আসলে আপনি কী বলেছিলেন ওই সময়। তো হয় এটা, আর যখন একটা অ্যাচিভমেন্ট করে ফেলবেন তখন সবাই আসবে। অ্যাচিভমেন্টের আগে কিন্তু আপনাকে নানা রকম কথা শুনতে মনে হয় তারা বুঝতে পারেনি আসলে আপনি কি করতে চাচ্ছেন, কারণ বাংলাদেশের একজন মানুষ এভাবে 4টি বিষয়ে বিশ্ব রেকর্ড করবে, আসলে মানুষ ওইভাবে ভাবতে পারেনি। আমিও আসলে দাদা, আসলে কি মানে প্রথম শোনার পরে আমিও আসলে চিন্তা করতে পারিনি যে আপনি 4টা বিষয়ে এভাবে বিশ্ব রেকর্ড করেছেন। দাদা, আমি এখনো ক্লিয়ার পাইনি যে আপনি ঢুলে কত ঘন্টা, 27 ঘন্টার মতো। আমি ঢোল 27 ঘন্টা। আর ইয়েতে এই যে আমি ড্রাম রোলে যেটা করেছি ওটাতে 14 ঘন্টা এরকম ব্রেক ছিল না। আচ্ছা, ওটাতে কোনো ওয়াশরুম যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আপনাকে বছর এটা হার্ড ওয়ার্ক ছিল আমার, কারণ আমি যেখানে ওয়াশরুম যেতে পারছেন না, আপনি বুঝেন ওয়াশরুম না গেলে মানুষের তার পিত্তথলি সব কিছু জমাট হয়ে যায়। তো 14 ঘন্টা এটা হার্ড ওয়ার্ক ছিল আমার। অন্যগুলোর চাইতে এটা কিন্তু 14 ঘন্টা বাথরুম না যাওয়াটা আমার জন্য এটা কিন্তু টাফ ছিল। এটা তো সব কিছু আপনার কিডনির একটা এফেক্ট করে, তো করে ফেললাম এটাই। এটা ড্রামস রোলে, এটা ড্রামস রোলে। আর ড্রাম সেট এবং ঢুলে আপনি কত ঘন্টা করে? ড্রাম সেটে করেছি গত বছর 140 ঘন্টা 5 মিনিট। এটা ছিল 132 ঘন্টা একটা রেকর্ড ছিল। আমেরিকার কোম্পানি একটা ছিল লোক, ওনাকে আমি ব্রেক করেছি 140 ঘন্টা 5 মিনিট করে। বাহ, সেম ব্রেক ছিল, ঘন্টা 5 মিনিট ব্রেক ছিল। দাদা, শুনছিলাম আপনার এই বিশ্ব রেকর্ডের গল্পগুলো। আসলে দাদা, আপনি শুনেছি একটা নতুন ধারা আবিষ্কার করেছেন, ঘরানা। হ্যাঁ, ঘরানা, তবলা ঘরানা। হ্যাঁ, ওটা আসলে
বলবেন যে কিভাবে করলেন এটা? আচ্ছা, রাইট, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। আমাদের তবলাতে কিন্তু 6টা গড়না আছে তবলার উপর। এটা হলো, আমি যেটা শান্তিনিকেতন তবলা শিখেছি, আমি এটা তিনটা গড়না তবলা শিখেছি। একটা হলো লখনউ, বেনারস এবং দিল্লি। হ্যাঁ, তো পৃথিবীতে 6খানা গড়না আছে। একটা হলো লখনউ, দিল্লি, বেনারস, ফরুখাবাদ, পাঞ্জাবি এবং আজরা। আমি যেটা করেছি, আমার নিজের গণনা পাঞ্জাব এবং লখনউ এবং বেনারসকে ঠিক রেখে তাকে মডিফাই করলাম। আচ্ছা, মডিফাই করলাম এই কারণে, পাঞ্জাবের লখনউ যে গণনাটা আছে ওইটার সাথে আমার কোনো মিল রাখিনি আমি, কিন্তু সিমিলারটা রেখেছি, ফ্লেভারটা রেখেছি, একটা কিছু ফ্লেভার, কিন্তু ফ্লেভার অন্য ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যেমন একটা আমি আপনাকে বলি, আমি এগুলো কাউকে অবশ্যই টিভিতে বলিনি, এটা লাইভ বলছি, আপনি যখন মনে আছে আমি বলে বলি। হ্যাঁ, যে একটা কথা আছে, যেমন একটা বেনারস গড়ন আছে, দাগি তেরিকেটে তিকতাক তেরিকেটে। হ্যাঁ, তো আমি এটাকে করলাম দাগি তেরিকে কান্দা দেরিকেটে, ধীরে 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 কান্টা দেরিকেটে, ওটার সাথে এটা মিল রাখিনি, কিন্তু ফ্লেভারটা রেখেছি। তো বোলগুলো চেঞ্জ হয়ে গেল। যখন বোলগুলো চেঞ্জ হলো, তো আমি একটা 10,000 সৃষ্টি করেছি। এটা তো আমার থেমস গণনা, যেটা থেমস রিভারকে বিভক্ত করেছে। তখনকার তৎকালীন গর্ডন ব্রাউন প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার, হ্যাঁ, এবং আমাদের মাননীয় কুইন আমাকে একটা সম্মাননাপত্র দিয়েছে যে প্রথম বাঙালি হিসেবে তবলার উপর থেমস গণনা প্রতিষ্ঠিত করেছে। এটা আপনারা অবশ্যই ইন্টারনেটে পাবেন, আমার উইকিপিডিয়া আছে, ওখানে পাবেন, সব কিছু পাবেন। তো থেমস গণনাটা এখন বর্তমানে খুব লাভবান হচ্ছে। এখন বর্তমানে ইংল্যান্ডের সিলেবাসে কিন্তু আমার গণনাটা প্রযোজ্য, কারণ ইংল্যান্ডে কিন্তু এরকম তবলা গণনা নাই। আবার ইংল্যান্ড এখন যত আমাদের এখানে মেট্রিক বলে না, এসএসসি বলে, আমাদের ওখানে বলে ও লেভেল এবং এ লেভেল যেটা বলে। তো ওখানে কিন্তু আমাদের তবলা সিলেবাসগুলো চলছে। তো আমি ভেরি প্রাউড। থেমস গণনা আমি ভেরি প্রাউড। লন্ডনে যে টেমস নদী, তার নামে করেছি। এটা তো 10,000 বিট আছে। তো ওইটা আমাদের স্টুডেন্টরা শিখছে, মাল্টিকালচার, নর্থ এশিয়ান, সোমালিয়ান আছে, নাইজেরিয়ান আছে, সবাই শিখছে তবলার উপর। তবলা নিচ্ছে, মেট্রিকে পাস করছে, স্টার পাচ্ছে, জিপিএসএ বলে না এখানে, ওখানে স্টার বলে রে। হ্যাঁ, তো এটা আমি অ্যাজ এ প্রাউড, অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, যে একজন বাঙালির যে সিলেবাস ওখানে কিন্তু চলছে, এই যে তবলার গণনাগুলো ওখানে চলছে, বাচ্চারা শিখছে, ইংলিশরা শিখছে, সবাই শিখছে। দাদা, অনেক ভালো লাগলো কথাগুলো শুনে। আপনাকে এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আসলে এই তবলা নিয়ে আপনি আসলে আগামীতে কি করতে চান, বা আগামীতে যারা এই তবলাতে আসতে চায়, এই বাদ্যযন্ত্র শিখতে চায় বা বিশ্ব রেকর্ড করতে চায়, আপনি তো করে ফেলেছেন, কিন্তু আমাদের অনেক দর্শক আছে বা আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা চাবে যে আপনার থেকে মানে আরেকটু উপরে ওরা বিশ্ব রেকর্ড করুক, আপনার চেয়ে মানে আপনার কাছ থেকে শিখে সে ভালো কিছু করতে চাইবে, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি থাকবে, বা আপনি কি ধরনের অ্যাডভাইস তাদেরকে দিবেন? আচ্ছা, আমার অ্যাডভাইস হলো এটা, কোনো কিছু না জেনে অ্যাটেন্ড করাটা ভালো না, একটি কথা। দুই কথা হলো, তাকে প্র্যাকটিস করতে হবে, তাকে বি পেশেন্ট হতে হবে, তাকে মোটিভেটেড হতে হবে। যে যা বলো তার কথায় কান না দিয়ে তার পথে চলতে হবে। এটা আমাকে বহুজন বলেছে যে কেন গিনিস ওয়ার্ল্ড করতে গেলে কী লাভ হবে। তো আমি তো বুঝছি আমার কী লাভ হবে। আমি তো ওর কথা শুনে যদি আজকে যদি না করতাম, তাহলে আমাকে কেউ চিনতো না, হয়তো বা আমাকে কেউ ডাকতো না। হ্যাঁ, তো একজন সেলিব্রিটি হওয়ার পিছনে আপনাকে অদম্যভাবে কাজ করতে হবে। আপনি যদি একজন বড় হতে চান, আপনাকে লেখাপড়ায় মন দিতে হবে, আপনাকে ভালো করে চলতে হবে, এবং আপনাকে সবার কথা শুনতে হবে। আপনাকে রাগ করলে চলবে না, রাগ করলে তো হেরে খেলেন। হ্যাঁ, এটা না, তো এটা হলো বি পেশেন্ট থাকতে হবে, আপনাকে অধ্যবসায় হতে হবে। একটা কথা যে অধ্যবসায় সফলতার চাবিকাঠি। আমরা যদি অধ্যবসায় করি, আমরা যদি প্র্যাকটিসটা করে যাই, দেখবেন যে আমরা জীবনে আমাদের বাঙালি জাত, আমাদের যারা বাঙালি জাতি আছি, আমরা জীবনে উন্নতি করতে পারবো। আপনি বলতে চাচ্ছেন যে আসলে লক্ষ্যটা আগে স্থির করতে হবে এবং সেই অনুযায়ী লাইফস্টাইল সাজাতে হবে, আপনি ওই অনুযায়ী পৌঁছাতে পারবেন। আপনাকে গোলটা ঠিক করতে হবে যে আপনি কি করবেন সামনের দিকে। আমি মনে করেন আপনি কজ করলেন একটা, গেলেন আর জায়গায়, তাহলে তো হবে না, তারা দুই মতি হয়ে গেল। তো আমাকে লক্ষ্য, এটা বলে লক্ষ্য স্থির করা। আমি যদি লক্ষ্যটা স্থির করি যে আমি এই এতদিনের মধ্যে আমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা করতে চাই, আমি এটার জন্য আমাকে স্পন্সর নিতে হবে, এটার জন্য আমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, এবং আমি অধ্যবসায় করতে চাই, দেখুন আপনার কাছে রেজাল্ট ধরা দিয়েছে। দাদা, আপনি আসলে সিলেটে আসছেন, কি উদ্দেশ্য নিয়ে সিলেটে আসা? এটা অ্যাকচুয়ালি কিছু সংগঠন ছিল, আমি বলি। একটা হলো চট্টগ্রাম সমিতি সিলেট, একটা হলো সিলেট চট্টগ্রাম ফাউন্ডেশন। হ্যাঁ,
তো ওরা বহুদিন থেকে কন্ট্যাক্ট করা হচ্ছে। তো আমাদের একটা গিনিচ ওয়ার্ল্ড রেকর্ডের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা মানে আপনাকে আসতে গেলে তাদের কাছে অ্যাপ্লাই করতে হয় কিন্তু, কারণ তারা সিকিউর ব্যাপার আছে একটা, আপনি কীভাবে যাবেন, কীভাবে থাকবেন, আমি কিছু সার্টিফিকেটের ব্যাপার, কিছু মেডেলের ব্যাপার আছে। হ্যাঁ, তো এগুলোর কারণে আসাটা একটু লেন্দি হয়েছিল, নাহলে আমার অগাস্টে আসার কথা ছিল। তো তাহলে এই বছর নিউ ইয়ারে এটা আমার ফার্স্ট কনসার্ট হয়ে গেলো সাউথ এশিয়ান কান্ট্রিতে, প্রথমবার সিলেটে। হ্যাঁ, তো আমি আসার পর এখানে যুক্ত হলো সম্মিলিত নাট্য পরিষদ। কারণ ওরা চাচ্ছে মানে একটা সাংস্কৃতিক সংগঠন দিয়ে প্রোগ্রামটা চালানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমার আশা হলো যে ওরা যখন আমাকে নিয়ে এসেছে বলেছে, দাদা আপনাকে পারফরমেন্স করতে হবে, সিলেট ভাষা আপনাকে কোনোদিন দেখে নাই, আপনি যদি এই চারখানা মঞ্চস্থ করেন আমরা খুব উপকৃত হব, দেখে সবাইকে ইন্সপায়ার হবে। তো আমি আসলাম ওদের ইনভাইটে, মুম্বাই হয়ে আমার কিছু প্রোগ্রাম ছিল মুম্বাইতে, হয়ে এখানে আসলাম। আসার পর দেখলাম এত ভালো লেগেছে, বাচ্চারা যে এত সুন্দর তবলা বাজায়, এবং তারা 2 দিন ওয়ার্কশপে কর্মশালা ছিল, ওয়ার্কশপে কিন্তু তারা 6 এবং 7 তারিখ, 5 এবং 6 তারিখ 5 এবং 6 তারিখ সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে ছিল প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ শেষে ওরা আজকে পারফরমেন্স করলো, খুব ভালো হয়েছে, ইজ এ ফ্যান্টাস্টিক। আপনি খুশি? হ্যাঁ, ডেফিনেটলি। আমার ইচ্ছা ছিল যে আমাদের অ্যাকচুয়ালি তবলা ডোল একাডেমি 5খানা ব্রাঞ্চ আছে লন্ডনের আন্ডারে। একটা হলো কানাডা অন্টারিও, একটা হলো ইউএসএ ডালাস, একটা হলো অস্ট্রেলিয়া ব্রিসবেন, একটা হলো কলকাতা, এবং একটা চট্টগ্রাম। আমাদের লাস্ট ইয়ার চট্টগ্রামে হয়েছে। আমি সবাইকে বলছি যে সবার সাহায্য সহযোগিতা থাকলে সিলেট একটা ব্রাঞ্চ করা যায়। ব্রাঞ্চটা হলো এরকম যে অ্যাপিলেটেড টু লন্ডন, এখান থেকে যারা শিখবে এনি মিউজিক তারা ওখানে গিয়ে ডাইরেক্টলি ভিসা নিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং তারা এটাতে ওখানে মিউজিকে তারা অ্যাপ্লাই করবে এবং তারা লেখাপড়া করতে পারবে। এখান থেকে লেখাপড়া করে ডাইরেক্টলি, মানে অনেকটা অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজের মতো। হ্যাঁ, তো আমি সবাইকে অনুরোধ করেছি এবং সবাইকে বলেছি যে আপনারা যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে এখানকার ছেলেমেয়েরা উপকৃত হবে। আমি দেখেছি বহু ছেলে মেয়ে 8 বছর 9 বছর শিখেছে, কোনো সার্টিফিকেটের কোনো ইয়ে নাই, শিখেই যাচ্ছে। তো তাহলে কি যাচ্ছে জানেন, বয়সটা চলে যাচ্ছে। একটা তো গ্রেডিট পেতে হবে। আমি একটা স্টুডেন্ট শিখছি, তাহলে আমি যখন আপনি অনার্স কোর্সে ভর্তি হন, এক্সাম্পল আমি অনার্সে কিন্তু রেজাল্ট পাচ্ছেন 1 বছর পর পর, কিন্তু আমাদের বাচ্চারা দেখলাম না 3 বছর শিখছে, কিছু নাই, 4 বছর কোনো সার্টিফিকেট নাই, তো গ্রেডটা কি? আমাদের কিচ্ছু নাই। তো আমি ওদেরকে প্রস্তাব করেছি, প্যারেন্টসদেরকে বলেছি, আমি দেখুন আপনারা যদি কোনো কিছু করতে চান তাহলে আমাদের তবলা ডোল একাডেমি একমাত্র ব্রাঞ্চ হতে পারে। এখানে আমরা রিক্রুটমেন্ট করবো, টিচার রিক্রুটমেন্ট করবো, বাদু টিচার আছে রিক্রুটমেন্ট করবো, আমরা এখানে গানের টিচার রিক্রুটমেন্ট করবো, আমরা এখানে গিটারের টিচার, অস্ট্রিয়ান গিটার রিক্রুটমেন্ট করবো। তাহলে জিনিসটা হবে কোভারেট টু লন্ডন টু সিলেট, লন্ডন টু চিটাগং, লন্ডন টু ঢাকা, এরকম। তাহলে এখানকার ছেলেমেয়ের উপকৃত হবে, তারা লন্ডনে গিয়ে মিউজিকে কাজ করতে হবে, এটা তো একটা বিশাল কানেক্ট হবে। হ্যাঁ, আমার একটা পরিচিত হবে, রাইট, মানে একটা ভাব বিনিময় হবে, মাল্টিকালচার, এটাই আপনি চাচ্ছেন। দাদা, আসলে আপনার অনেক সময় কম, আর আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা, বাংলা বিউর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আজকে শুনলাম যে বাংলা বিউ খুব জনপ্রিয় এখানে, যারা আমাকে সাপোর্ট করতে চান, এই বাংলা বিউকে সাপোর্ট করতে চান, আপনারা সবাই এটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই আমাদেরকে ফলোয়ার করবেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আগামীতে হয়তো আবারও দাদার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।